এমন সহজ করে বুঝিয়ে দেবো তোমরা চুটকিতে অ্যান্সার নামিয়ে দেবে, এইটা তোমাদের 1 মিনিটে হয়ে যাবে, এতটা সহজ করে বলে দিচ্ছে। সমস্ত জিনিসগুলো সিলেবাসের মধ্যে রয়েছে কিন্তু বইয়ের মধ্যে নেই, সেই সমস্ত জিনিসগুলোকে আমি এত ইজিলি কভার করিয়ে দেবো যে তোমাদের চিন্তা কল্পনার অতীত চলে যাবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তোমাদের নিজস্ব চ্যানেল 12 টপার্স ল্যাবের ভেতরে। আমি তোমাদের মেন্টর সৌম্যদা। আমরা কিন্তু এইবারে এত ভালো করে প্রত্যেকটা কনসেপ্ট ইন ডিটেল ইন ডেপথ এতটা প্র্যাকটিক্যাল আমরা পড়েছি যে আমাদের এবারে কোনো প্রশ্ন কিন্তু ছাড়া যাবে না। এবং এটা কিন্তু শুধু আমি বলছি না, এটা আমার চ্যানেল থেকে যারা পড়ছে তারা বলছি। তোমরা যারা নতুন এসছো তারা কিন্তু চ্যানেলে বাকি যে ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি কমেন্ট সেকশনে গিয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে ভিডিওগুলো কতটা ইন ডিটেলে পড়ানো হচ্ছে, কতটা ইন ডেপথে গিয়ে পড়ানো হচ্ছে, যার ফলে ছেলেমেয়েরা এতটা উপকৃত হচ্ছে। কেন? কারণ যে সমস্ত ভিডিওগুলো লোকেরা সাধারণত পেড ব্যাচে দিয়ে থাকে সেগুলো আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পড়াচ্ছি। আমি সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে পড়াই, কোনো ধরনের কিন্তু সেখানে তোমাদের পয়সা কড়ি খরচার কোনো ব্যাপার নেই, সেজন্য নিশ্চিন্ত থাকো। এবং যারা যারা চ্যানেলটায় প্রথম এসছো তারা অবশ্যই করে কিন্তু চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও, কারণ সেটাই তোমাদের কাছ থেকে আমাদের পাওয়া একমাত্র ভালোবাসা। এবং বন্ধুদের সাথেও অবশ্যই শেয়ার করে দিও। এবং আমরা মাধ্যমিক 2027-এ পুরো জীবন বিজ্ঞানে পুরো ভূমিকম্প করে দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। কেন? কারণ যেখান থেকেই বেরোবে শুধুমাত্র আমাদের ছাত্রছাত্রীদের ডঙ্কা বাজবে এবং আমরা এত ভালো করে এত ইন ডিটেলে এত ইন ডেপথে গিয়ে পড়বো যে কেউ সেটাকে চিন্তা ভাবনা এমনকি কল্পনাও করতে পারবে না। মানে যে সমস্ত জিনিসগুলো সিলেবাসের মধ্যে রয়েছে কিন্তু বইয়ের মধ্যে নেই, সেই সমস্ত জিনিসগুলোকে আমি এত ইজিলি কভার করিয়ে দেবো যে তোমাদের চিন্তা কল্পনার অতীত চলে যাবে সেই ব্যাপারগুলো। এবং এতটা সহজ করে দেবো আমি সাবজেক্টটাকে। অনেকে মনে করে জীবন বিজ্ঞান হয়তো দাদা একটা মুখস্থ করার ব্যাপার, সেখানে আমাদের মুখস্থ করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। জীবন বিজ্ঞান হলো খুব সহজ একটা ব্যাপার, কিন্তু যদি সঠিক স্যার বা সঠিক যদি মেন্টর বা সঠিক যদি গাইড বা সঠিক যদি পথপ্রদর্শক শিক্ষক না থাকে তাহলে কিন্তু সব সাবজেক্টই খুব কঠিন। একটা পাতি যদি আমাদের জিনিস শিখতে দেয় সেটাও কিন্তু কঠিন। সেই জন্য আমি তোমাদের এমন ভাবে শিখিয়ে দেবো তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। এই ক্লাসটা আজকে সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি দেখার পর তোমরা অভিযোজন অভিব্যক্তির কোনো প্রশ্ন তোমাদের ছাড়া যাবে না। এবং প্রত্যেকটা কনসেপ্ট আমি হড়প করে বলতে পারি ক্রিস্টাল ক্লিয়ার জলের মতো হয়ে যাবে, কোনো অস্বচ্ছ তোমাদের সেখানে থাকবে না। সেই জন্য এবারে আমাদের মাধ্যমিকে কিন্তু ভয় নয়, বাজিমাত করার জন্য রেডি হয়ে যাও সবাই। তো আমরা আজকে যেটা করবো সেটা হলো অভিব্যক্তি এবং অভিযোজন, যেটা কিন্তু আমার চ্যানেলের অনেকেরই খুব ডিমান্ডিং একটা চ্যাপ্টার ছিল যে দাদা অভিব্যক্তি অভিযোজন করা, অভিব্যক্তি অভিযোজন করা, সেইটাই কিন্তু আজকে আমরা নিয়ে চলে এসেছি। এবারে অভিব্যক্তি অভিযোজন বা বিবর্তন, এটার মানেটা কি হচ্ছে? যেমন আমরা লক্ষ্য করি না যে আমরা ছোটবেলায় বলতাম যে বানর থেকে মানুষ হয়েছে, তার মানে কি? অভিব্যক্তি বা বিবর্তন বা অভিযোজন যে ব্যাপারটা সেটা কি? সেটা হলো আমরা দেখতে পাচ্ছি একটা জটিল, মন্থর অথবা গতিশীল এবং ধারাবাহিক একটা প্রক্রিয়া। জটিল কেন? একটা বানর থেকে একটা মানুষ হয়েছে। ধারাবাহিক কেন? কারণ এখানে দেখো একটা কন্টিনিউয়েশন বজায় রাখছে। আর একটা আমি কথা বললাম মন্থর অথবা গতিশীল। এই যে বানর থেকে এই যে মানুষ হয়েছে, এটা কি 100 বছরে বা 200 বছরে বা 300 বছরে হয়েছে? কোটি কোটি, প্রায় 100 থেকে 200 থেকে 300 কোটি বছর লেগেছে, তারপরে কিন্তু এইগুলো সম্ভব হয়েছে। এইগুলো আমরা কিন্তু পড়ে থাকি। তার ফলে কি হচ্ছে? এগুলোকে আমরা মন্থরও বলতে পারি, এগুলোকে আমরা গতিশীলও বলতে পারি। তাহলে অভিব্যক্তি মানে কি? যে জটিল, মন্থর এবং গতিশীল এবং ধারাবাহিক পদ্ধতির মাধ্যমে একটা সরল উদ্বংশীয় জীব থেকে, মানে এক ধরনের সরল পূর্বপুরুষ থেকে এক ধরনের জটিল যে জীব উৎপন্ন হচ্ছে, সেই ধারাবাহিক প্রক্রিয়াটাকেই আমরা বলে থাকছি অভিব্যক্তি বা বিবর্তন। যেখানে আমি ধরলাম বানর থেকে মানুষ হয়ে যাচ্ছে, বা পরে আমরা পড়বো সরীসৃপ থেকে অ্যাভিস বা পক্ষী হয়ে গেছে। এগুলো কি করে হচ্ছে? একটা মাটিতে ঘষতে ঘষতে চলা একটা প্রাণী, যে সরীসৃপ বুকে পায়ে হেঁটে ঘুরে বেড়ায়, সে হঠাৎ করে ডানা মেলে উঠতে শুরু করলো কি করে বাবু? সম্ভব নয়। কিন্তু এই অভিব্যক্তি যদি কার্যকরী থাকে তাহলে সবকিছু সম্ভব, সেখানে আমরা সবকিছু কার্যশীল অবস্থায় দেখতে পাবো। এবারে তোমাদের এখান থেকে খুব গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন আসে। একটা প্রশ্ন হলো অভিব্যক্তি বা বিবর্তন কাকে বলে। যতটুকু আমি বললাম তোমাদের এক্ষুনি বুঝিয়ে, সেই জিনিসটুকু তোমরা লিখবে, এটা হলো। আর সেকেন্ড কোশ্চেন কি আসে? সেকেন্ড কোশ্চেন হলো এই যে অভিব্যক্তি বা ইভলিউশন, অভিব্যক্তিকে আমরা ইংলিশে কি বলি? আমরা ইংলিশে বলে থাকি ইভলিউশন। এই যে ইভলিউশন কথাটা ইভলভিড বলে একটা ল্যাটিন শব্দ রয়েছে, সেই ল্যাটিন শব্দ থেকে এসেছে। এবং প্রথম কে এটা প্রবর্তন করেছিলেন? বিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার বা দার্শনিক হার্বার্ট স্পেন্সার প্রথম এই টার্মটা ইউজ করেছিলেন। যার মানে কি?
যার মানে হলো, মানে এই ইভলভিয়ার কথাটার মানে কি? কথাটার মানে হলো ধীরে ধীরে বিকাশ বা ক্রম বিকাশ। কেন? কারণ এখানে লক্ষ্য করো, ধীরে ধীরে বানর থেকে তারপরের শ্রেণী, বানর তারপরের থেকে তারপরে যাচ্ছে, তারপরের থেকে তারপরে যাচ্ছে, তারপরের থেকে একদম এখনকার যে মডার্ন ম্যান, সেই মডার্ন প্রাণীর মধ্যে কিন্তু তারা পরিণত হচ্ছে। এই হলো ঘটনা। এটা তো হয়ে গেল দাদা অভিব্যক্তি বা বিবর্তনের একদম সাধারণ ধারণা। এবারে পৃথিবী যে সৃষ্টি হয়েছে বা পৃথিবীর মধ্যে যে জীবনের সৃষ্টি হয়েছে সেই নিয়ে কিন্তু বিভিন্ন বিজ্ঞানী বা বিভিন্ন লোকজন বিভিন্ন ধরনের মতবাদ দিয়েছে। এবারে সব ধরনের মতবাদ তোমাদের পড়তে হবে। তোমাদের ক্লাস 10 এর জন্য শুধুমাত্র যেটুকু দরকারি মতবাদ সেটা কি? সেটা হলো রাসায়নিক বিবর্তন বা যেটাকে আমরা বলে থাকি কেমোজেনি। রাসায়নিক বিবর্তন বা কেমোজেনি, যেটা বিজ্ঞানী আলেকজান্ডার আই ওপারিন লক্ষ্য করেছিলেন বা সেটা ধারণাটা আমাদের দিয়েছে। তোমরা ক্লাস 12 যখন যাবে সেগুলো বিভিন্ন যে ধারণা আছে সেই ধারণাগুলো তোমরা পড়বে। এবারে আমাদের যে পৃথিবীর সৃষ্টি হয়েছে বা সেই পৃথিবীর বুকে যে জীবনের সৃষ্টি হয়েছে তার সম্ভাব্য সময়কালটা কি? এই সম্ভাব্য সময়কাল দিয়েও কিন্তু প্রশ্ন আসবে। যেমন এই যে জীবন সৃষ্টি হয়েছে, জীবন সৃষ্টির সম্ভাব্য সময়কাল হলো 460 কোটি বছর। ঠিক আছে, সেই সময় পৃথিবীর সৃষ্টি হয়েছিল 4.6 বিলিয়ন, বিলিয়নে অনেক সময় জিজ্ঞাসা করে। এবং দেখা যাচ্ছে 3.3 বিলিয়ন বছর আগে বা 330 কোটি থেকে 380 কোটি বছর আগে, আমি গোল করে দিয়েছি, 330 থেকে 380 কোটি বছর আগে পৃথিবীর বুকে এই যে গরম সমুদ্র ছিল, সেই গরম সমুদ্রের মধ্যে প্রথম প্রাণের উদ্ভব ঘটেছিল। সেই জন্য আমরা পরে দেখব যে সমুদ্রকে আমরা হট ডাইলিউট স্যুপ বা গরম তরল স্যুপ বলে থাকি। কেন? কারণ এই সমুদ্রের বুকে, পৃথিবীর উত্তপ্ত গরম তরল জলের সমুদ্রের বুকে কিন্তু প্রথমবার কিন্তু দেখা গেছে যে সেখানেই প্রাণের উৎপত্তি ঘটেছে। সেই জন্য আমরা বলি যে সমুদ্রের মধ্যেই প্রথম প্রাণের উদ্ভব কিন্তু ঘটেছিল। এটাও তোমাদের 1 নম্বরে কিন্তু জিজ্ঞাসা করে থাকে। আমি যতটুকু বলবো টু দি পয়েন্ট বলবো, কোনো ধরনের আলতু ফালতু কথা আমি বলবো না। যতটুকু বলবো ততটুকু মাধ্যমিকের ওরিয়েন্টেড, মাধ্যমিক ইনস্ট্রাকশন মানে খাতা দেখার যে ইনস্ট্রাকশন সেই ইনস্ট্রাকশনকে ফলো করে আমি বলবো। তার বাইরে আমি একটা কথাও কিন্তু উল্টো পাল্টা বলবো। সেই জন্য আমি যতটুকু বোঝাচ্ছি হাসি মজার মাধ্যমে ততটুকু তোমরা যদি একবার পুরোটা দেখে নাও তোমাদের আর জীবনে কোনোদিন কোনো সমস্যা হবে না, এটা আমি দাবি করে বলতে পারি। তারপরে চলে আসো যেটা আমরা বললাম যে পৃথিবীর বুকে যে রাসায়নিক বিবর্তন রয়েছে সেই বিবর্তন সম্পর্কে আমাদের পড়তে হবে বা যেটাকে আমরা বলছি কেমোজি। এবারে এই যে পৃথিবীর বুকে যে প্রাণের উদ্ভব ঘটেছিল সেই নিয়ে তো বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের মতবাদ দিয়েছেন, কিন্তু তার মধ্যে যেটা সবথেকে গ্রহণযোগ্য এবং সবথেকে উল্লেখযোগ্য সেটা কি? সেটা হলো কেমোজেনি বা রাসায়নিক বিবর্তন। রাসায়নিক বিবর্তনের যে মূল ধারণা সেই ধারণাটা কি? একদম সহজ করে বলছি। পৃথিবী, যদি আগের ছবিটাই আমরা যাই, এই যে পৃথিবী যখন প্রথম উৎপত্তি নিয়েছে একটা উল্কাপিণ্ড থেকে, পৃথিবী যখন ধীরে ধীরে স্ট্রাকচার তৈরি করছে নিজে, সেখানে প্রাণের উদ্ভব ঘটতে শুরু হবে, এরকম একটা ব্যাপার, শুরু রব। কিন্তু সেই শুরু রবে তো হঠাৎ করে তো শুরু হয়ে যাবে না এখনকার মতো। সেই জন্য সেই সময়কার পৃথিবীর যে আদি পরিবেশ, সেই আদি পরিবেশ ছিল বিজারক প্রকৃতির। দাদা বিজারক মানে কি? বিজারক মানে হলো সেখানে আমরা দেখতে পাবো যে হাইড্রোজেনের যে পরিমাণটা, সেই হাইড্রোজেনের পরিমাণটা বা মুক্ত হাইড্রোজেনের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি। সেই জন্য আমরা বলছি যে সেই সময়কার আদি পৃথিবীর যে পরিবেশ সেটা হলো বিজারক ধর্মী। এবারে আমরা কিসের জন্য বলছিলাম? আমরা বলছিলাম কেমোজেনির জন্য। তাহলে এবার কেমোজেনির ক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে হলো সেই সময়কার পরিবেশের ভেতরে কোনো ধরনের যৌগ কিন্তু ফ্রিলি ছিল না। মানে না কার্বন ছিল, হাইড্রোজেন তো ছিল ফ্রিলি, নাইট্রোজেনও ফ্রিলি ছিল না এবং অক্সিজেনও ফ্রিলি ছিল না। শুধুমাত্র এর মধ্যে যে হাইড্রোজেনটা ছিল সেটা মুক্ত অবস্থায় ছিল, বাকি সি, এন এবং ও এরা তিনজনের কেউই কিন্তু মুক্ত অবস্থায় ছিল না। তাহলে তার মানে কি? তার মানে এরা বিভিন্ন যৌগ গঠন করে থাকছিল, যেমন CH4 বা NO2 অথবা CO2 অথবা CO3। এখানে একটাও দেখো কেউ একা রয়েছে, কেউ একা নেই। কিন্তু আমি পরের ছবিটা যখন দেখাবো দেখতে পাবে হাইড্রোজেন কিন্তু একা একা ঘুরে বেড়াচ্ছে, বড় হয়ে গেছে, হাইড্রোজেন বয়সে বড় হয়ে গেছে, ও অ্যাডাল্ট হয়ে গেছে, ওই জন্য ও একা একা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এরা এখনো ছোট রয়েছে। তার মানে কি? ছোট রয়েছে ইন দ্য সেন্স মানে হলো এদের এখনো সেই পরিবেশ তারা পায়নি, যার ফলে তারা আলাদা ভাবে ঘুরতে পারবে, মুক্ত যৌগ রূপে থাকবে, সরল যৌগ রূপে থাকবে। সেই জন্য তারা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে
একটু কমপ্লেক্স একটা যৌগ তৈরি করেছে, যেটাকে আমরা বলছি নয় মিথেন। যেমন তোমরা হয়তো পড়েছো বিভিন্ন বিক্রিয়ার মধ্যে ভৌত বিজ্ঞানে, যে CH4 মানে হলো মিথেন, NO2 মানে হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড, CO2 মানে হলো কার্বন ডাইঅক্সাইড, এরকম H2 মানে হলো হাইড্রোজেন। এইগুলো তোমরা পড়েছো না? তো এইগুলোর উপস্থিতি আমরা দেখতে পাবো। তাহলে সরল ভাষায় বললে, আদি পৃথিবীর যে বিজারকধর্মী পরিবেশ ছিল, সেই পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের যে সমস্ত সরল যৌগ ছিল, সেই সরল যৌগগুলো যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে যখন জটিল জৈব যৌগ তৈরি করার মাধ্যমে পৃথিবীর বুকে প্রাণের উদ্ভব ঘটিয়েছে, সেই বিবর্তনকেই আমরা বলে থাকি রাসায়নিক বিবর্তন। সেটাকেই আমরা বলছি রাসায়নিক বিবর্তন। কেন? কারণ এখানে লক্ষ্য করো, এই যে বিভিন্ন ধরনের যে যৌগগুলো, এই যৌগগুলো আলটিমেটলি যাচ্ছে কোথায়? সমুদ্রের মধ্যে। তো গিয়ে কি হচ্ছে? আরো কমপ্লেক্স, আরো জটিল হয়ে যাচ্ছে, এবং যত জটিল হবে, যত কমপ্লেক্স হবে, তত প্রাণের সৃষ্টির সুবিধা হবে। কেন? কারণ আমাদের এই যে জীবদেহ, এটা কি খুব সহজ? একদমই সহজ নয়, খুব জটিল। কেন? কারণ এর ভেতরে বিভিন্ন ধরনের পদার্থ, বিভিন্ন ধরনের জটিল যৌগ তৈরি করে তারপরে উৎপন্ন হয়েছে। এমনি এমনি না, মামদবাজি না, এমনি এমনি অত সহজে তৈরি হয়নি। এরা কিন্তু একটা জটিল যৌগ তৈরি করেছে, এবং জটিল যৌগ তৈরি করার মাধ্যমে কিন্তু সমুদ্রের মধ্যে প্রথম প্রাণের উদ্ভব ঘটাতে কিন্তু সাহায্য করেছে, এবং এইটাকেই আমরা বলি রাসায়নিক বিবর্তন বা কেমোজেনি। এবার এখানে আরেকটা গুরুত্বপূর্ণ, যেটা বারবার বলেছি তোমাদের, বিজ্ঞানী যে ছিলেন তিনি হলেন আলেকজান্ডার আই ওপারিন। এই আলেকজান্ডার আই ওপারিন, তার একটা বই ছিল দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ। এই নামটা খুব ভালো করে মুখস্থ রাখবে। দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ গ্রন্থে প্রথম তার মতবাদ প্রচার করেছিলেন যে এই যে রাসায়নিক বিবর্তন, সেই জন্য এই রাসায়নিক বিবর্তন আরেকটা নামেও খ্যাত, যেটাকে বলা হয় ওপারিন প্রকল্প, যেটাকে আমরা বলে থাকি ওপারিন প্রকল্প। এবারে ছবিটা দেখো, কি বলেছিলাম তখন? CH4, H2O, CO2, NH3, N2, এরা কি করছে? এরা বিভিন্ন ধরনের যৌগ তৈরি করে থাকছে না? কিন্তু হাইড্রোজেনকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে কি হচ্ছে? হাইড্রোজেন দেখো, সেই সময়কার যে পরিবেশ আছে, এটা হলো আদি পরিবেশ, এটা হলো এখনকার পরিবেশ। দেখো লেখাই আছে মডার্ন পরিবেশ, আর এটা প্রিবায়োটিক মানে আদি। তাহলে মডার্ন পরিবেশে আমরা এই দুটো ছবির মধ্যে যদি ট্যালি করি, তাহলে একটা পার্থক্য দেখতে পাচ্ছি না? পার্থক্যটা কি? পার্থক্যটা হলো, আগেকার পরিবেশে অক্সিজেন কিন্তু কোনো অবস্থাতেই ফ্রিলি বা মুক্ত পরিবেশের মধ্যে সেখানে কিন্তু ছিল না। কেন? কারণ সেই সময়কার যে পরিবেশ, সেটা হলো বিজারকধর্মী। কিন্তু এখনকার যে পরিবেশ, সেই এখনকার পরিবেশে বেশিরভাগ যে আমরা গ্যাসটা দেখতে পাচ্ছি মুক্ত অবস্থায়, সেটা হলো অক্সিজেন। তার মানে এখনকার যে অ্যাটমসফিয়ারটা, সেটা হয়ে গেছে কি? জারকধর্মী। ঠিক আছে, মানে জারণ সম্পন্ন হবে, কারণ অক্সিজেনের মাত্রা বেড়ে গেছে, তার মানে জারণ সম্পন্ন হয়ে যাচ্ছে। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জিজ্ঞাসা করে যে আগেকার পৃথিবীর পরিবেশ কেমন ছিল, বর্তমানের পৃথিবীর পরিবেশ কেমন হয়ে গেছে। তারপরে হলো আগেকার পৃথিবীর পরিবেশ মানে আদি পৃথিবীর পরিবেশের মধ্যে কোন গ্যাস মুক্ত অবস্থায় থাকতো? হাইড্রোজেন। এখনকার বর্তমান পৃথিবীর পরিবেশের মধ্যে কোন গ্যাস মুক্ত অবস্থায় থাকে সব থেকে বেশি? অক্সিজেন। কোন গ্যাস আগে আদি পরিবেশে মুক্ত অবস্থায় ছিল না? কোন গ্যাস ছিল না? আদি পরিবেশে অক্সিজেন মুক্ত ছিল না, এবং আদি পরিবেশ কি ধর্মী ছিল? বিজারক। বোঝা গেছে? তারপরে আমরা যে রাসায়নিক মতবাদ বা যেটাকে আমরা বলে থাকি কেমোজেনি, সেই কেমোজেনিটা আমরা দেখব। যে কেমোজেনিতে বিজ্ঞানী ওপারিন বলেছিলেনটা কি? উনি বলেছিলেন যে সেই সময়কার পৃথিবীর পরিবেশের মধ্যে যে বিভিন্ন ধরনের সরল জৈব যৌগগুলো আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, সেই সময়কার আদি পৃথিবীর কথা বলছি, সেই সময়কার কথা বলছে। উনি বললেন যে না বাবু, ব্যাপারটা হলো যে সেই সময়কার পৃথিবীর মধ্যে যে সমস্ত সরল জৈব যৌগগুলো ছিল, সেই সমস্ত সরল জৈব যৌগগুলো দেখা যাচ্ছে যে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, এবং সেই সময় বিভিন্ন ধরনের শক্তি ক্রিয়াশীল ছিল। কি কি শক্তি? সৌরশক্তি, তেজস্ক্রিয় শক্তি আর বৈদ্যুতিক শক্তি।
এই যে তিনটে শক্তি ক্রিয়াশীল, এই তিনটে শক্তির ক্রিয়ার ফলে বিভিন্ন ধরনের সরল জৈব যৌগগুলো নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া করছে এবং রাসায়নিক বিক্রিয়া করে দেখা যাচ্ছে যে তারা পরবর্তীতে একটা জটিল জৈব যৌগ তৈরি করেছে এবং সেই জটিল জৈব যৌগ থেকেই কিন্তু প্রাণের উদ্ভব ঘটেছে। প্রাণের উদ্ভব ঘটেছে। এবার তোমাদের মনে হতে পারে দাদা এটা তো ওপারিং বইয়ে লিখে গেছে, তুমি এতটা ভালো করে জানলে কি করে? বলে দিচ্ছি কি করে জানলাম। এই যে যখন এই সমস্ত পৃথিবীর বুকে এই যে ঘটনাগুলো হচ্ছিল তখন তখন আমি ঠিক এই জায়গাটায় একটা চেয়ার নিয়ে বসেছিলাম। চেয়ার নিয়ে বসে আমি দেখছিলাম যে কিভাবে কি হচ্ছে। দেখার পরে বুঝতে পারলাম না এগুলো তো বলতে হবে ছাত্রছাত্রীদের। তারপরে আমি আবার ফিরে এলাম আজকেকার যুগে, ফিরে এসে তারপরে তোমাদের বোঝাচ্ছি। আমার বয়স কিন্তু কম না, আমার বয়স কিন্তু 300-400 কোটি বছর। আমি সেই তখন থেকে রয়েছি, এখনো চালিয়ে যাচ্ছি আমি কোন রকমে। তারপরে যেটা বলছিলাম, তো এখানে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো যে বিভিন্ন ধরনের যে সমস্ত যৌগগুলো ছিল, সরল জৈব যৌগগুলো, সেগুলো সৌরশক্তি, বৈদ্যুতিক শক্তি, তেজস্ক্রিয় শক্তি, সেই শক্তিগুলোর প্রভাবে যুক্ত হলো, রাসায়নিক বিক্রিয়া হলো, বিক্রিয়া হওয়ার ফলে সেগুলো আরো জটিল থেকে জটিলতর যৌগের দিকে চলে গেল এবং লাস্টে গিয়ে তারা একটা প্রাণের উদ্ভব ঘটানোর সূচনা ঘটালো। সেটাকেই আমরা বলে থাকি কেমোজেনি বা রাসায়নিক বিবর্তনের জীবন সৃষ্টির উৎপত্তির ঘটনা। যেমন এখানে যদি লক্ষ্য করো পাশের এই ওয়ার্ড ডায়াগ্রামটার ভেতরে যখন তোমাদের জিজ্ঞেস করবে কেমোজেনি কি, তখন কেমোজেনি কি বললে এইটা লিখবে, তার সঙ্গে সঙ্গে এই যে ওয়ার্ড ডায়াগ্রামটা, এই ওয়ার্ড ডায়াগ্রামটা ছেপে দেবে। একদম খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এটা মাথায় একদম পুরো ঢুকিয়ে নাও যেন কোনোদিন না হবে। প্রথমে আমি বারবার কি বলছি যে সেই সময়কার পৃথিবীর পরিবেশের ভেতরে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এইগুলো মুক্ত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু। এবার সেগুলো কি করছে? সেগুলো পরস্পরের সঙ্গে প্রথমে বিক্রিয়া করলো। এটা হলো আরো আগের কথা, যখন মুক্ত অবস্থায় ছিল। তারপরে যখন একে অপরের সঙ্গে বিক্রিয়া শুরু করলো তখন মিথেন, অ্যামোনিয়া, জলীয় বাষ্প এই গঠনগুলো তারা তৈরি করলো। তার মানে সরল থেকে একটু জটিল হলো। তারপরে এই যে মিথেন, অ্যামোনিয়া, জলীয় বাষ্প এরা এবারে নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের বিক্রিয়া ঘটাচ্ছে। তার ফলে কি তৈরি হচ্ছে? শর্করা, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, অ্যামাইনো অ্যাসিড এইগুলো তৈরি হলো, যেগুলো জীবন সৃষ্টির জন্য খুব গুরুত্বপূর্ণ যৌগ। কেন? কারণ আমাদের দেহের যে প্রোটিন, সেই প্রোটিনের গঠনগত একক কি? অ্যামাইনো অ্যাসিড। আমাদের দেহের যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, তারপরে মল্টোজ, এই যে বিভিন্ন ধরনের যে শর্করাগুলো রয়েছে তাদের একক কি? শর্করা। তারপরে আমাদের দেহের ভেতরে যে ফ্যাট আছে, লিপিড আছে, তার একক কি? তার একক হলো ফ্যাটি অ্যাসিড। তাহলে এগুলো কি হচ্ছে? তার একক হলো গ্লিসারল। এরা মিলিতভাবেই তো ফ্যাট তৈরি করছে। তাহলে এগুলো কি? এগুলো হলো আমাদের দেহের কিন্তু খুব গুরুত্বপূর্ণ গঠনগত একক। তারপরে চলে আসে এই শর্করা যখন অনেকগুলো একসঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা বলছি পলিস্যাকারাইড। যখন ফ্যাটি অ্যাসিড অনেকগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে স্নেহ পদার্থ। যখন অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে প্রোটিন। তারপরে অনেকগুলো নাইট্রোজেন যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে ক্ষারের সঙ্গে তখন সেটাকে আমরা বলছি পিউরিন অথবা পিরিমিডিন। আমরা ডিএনএ এর মধ্যে পড়েছিলাম না পিউরিন, পিরিমিডিন। পিউরিনের মধ্যে অ্যাডিনিন, গুয়ানিন, পিরিমিডিনের মধ্যে সাইটোসিন, থায়ামিন, এগুলো আমরা পড়েছিলাম। তো সেইগুলোই এগুলো কিন্তু এখানে তৈরি হয়েছে। তার মানে আমরা কি বুঝতে পারছি যে এখানে এই যে জীবন সৃষ্টির জন্য খুব গুরুত্বপূর্ণ উপাদানগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এবং এর পরবর্তীতে এরা যখন একে অপরের সঙ্গে নিজেদের মধ্যে যুক্ত হবে, মানে পিউরিন, পিরিমিডিন একে অপরের সঙ্গে যুক্ত হলো, প্রোটিন আরো কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করলো, পলিস্যাকারাইড আরো কমপ্লেক্স হলো, স্নেহ পদার্থ আরো কমপ্লেক্স হলো এবং এরা তিনজন নিজেদের মধ্যে আবার যুক্ত হয়ে গেল। তাহলে কি হচ্ছে? ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিওটাইড তৈরি হচ্ছে, নিউক্লিক অ্যাসিড তৈরি হচ্ছে, প্রোটিন তৈরি হচ্ছে, স্নেহ পদার্থ তৈরি হচ্ছে, পলিস্যাকারাইড তৈরি হচ্ছে। এই বিভিন্ন ধরনের যে পদার্থগুলো রয়েছে সেগুলো কিন্তু তৈরি হচ্ছে। কেন? কারণ জীবন সৃষ্টির জন্য এই পদার্থগুলোর গুরুত্ব কিন্তু অপরিসীম এবং এই পদার্থগুলো যদি তৈরি না হয় তাহলে কিন্তু আমরা একদমই চলতে পারবো না বা আমাদের দেহটা গঠিত হবে না। তারপরে দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিওটাইড, নিউক্লিক অ্যাসিড, পলিস্যাকারাইড, স্নেহ পদার্থ, প্রোটিন, এই যে বিভিন্ন যৌগগুলো, বিজ্ঞানী ওপারিন বললেন যে এই যে বিভিন্ন যৌগগুলো রয়েছে এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এবং যুক্ত হয়ে গিয়ে একটা কোলয়েডীয় দ্বিস্তরীয় একটা আবরণ তৈরি করছে। এই যে বিভিন্ন পদার্থগুলো এগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গেল, যুক্ত হয়ে গিয়ে একটা কোলয়েডের মতো একটা দ্বিস্তরীয়, কোষ পর্দা যেরকম দ্বিস্তরীয় সেরকম দ্বিস্তরীয় একটা আবরণ যুক্ত একটা গঠন তৈরি করছে। সেই গঠনটাকে ওপারিন নাম দিয়েছিলেন কোয়া সার্ভেট এবং এটাকে উনি বলেছিলেন সেই সময়কার পৃথিবীর বুকে
প্রথম কোষীয় জীব। অনেক সময় জিজ্ঞাসা করে যে পৃথিবীর বুকে প্রথম কোষীয় জীব বলতে কি বোঝো? প্রথম কোষীয় জীব বলতে বলা হয় কোয়া সার্ভেট। তারপরে এই কোয়া সার্ভেট গুলো আরো পরস্পর একটা কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করলো এবং নিউক্লিক অ্যাসিড এবং যে প্রোটিন, সেই নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করলো নিউক্লিয় প্রোটিন, এবং এই নিউক্লিয় প্রোটিন থেকে পৃথিবীর বুকে তৈরি হলো প্রথম জিন। এবং সেই জিনটা কি তৈরি হয়েছিল? প্রথম যে জিন তৈরি হয়েছিল সেটাকে বলা হয় আরএনএ। এবং পৃথিবীর বুকে এই আরএনএটা যেহেতু মুক্ত অবস্থায় ছিল, কোনো ধরনের খোলসের মধ্যে বা কোনো ধরনের আবদ্ধ জায়গায় ছিল না, সেই জন্য এই আরএনএ কে সেই সময়কার পৃথিবীর অনুসারে আমরা কি নাম দিয়ে থাকি? আমরা নাম দিয়ে থাকি নগ্ন জিন। কেন? কারণ সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে কোনো ধরনের কিন্তু কোথাও আবদ্ধ জায়গার মধ্যে তো এরা নেই। এবার না থাকার ফলে কি হচ্ছে? না থাকার ফলে আমরা এদেরকে বলছি নগ্ন জিন। এবং এই নগ্ন জিন যখন আরো কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করছে, তখন পৃথিবীর বুকে প্রথম প্রাণীর সূচনা ঘটছে কি রূপে? প্রোটোবায়ন্ট রূপে। সেই পৃথিবীর বুকে প্রথম প্রাণীর সূচনা ঘটলো প্রোটোবায়ন্ট রূপে। বোঝা গেল তাহলে? এতটা পুরো ওয়ার্ড ডায়াগ্রামটা বুঝিয়ে দিয়েছি। এরপরে চলে আসো যে জৈব যৌগ যে তৈরি হয়েছিল, বা অ্যামাইনো অ্যাসিড যে তৈরি হলো, বা ফ্যাটি অ্যাসিড যে তৈরি হলো, এই যে দেখলাম আমরা, সেগুলোকে আমাদের কিন্তু ধাপে ধাপে লিখতে হবে। কোশ্চেনটা কি আসে তোমাদের? কোশ্চেন আসে হলো জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজিনির মতবাদ সংক্ষেপে লিখো 5 নাম্বার বা 3 নাম্বার। তখন আমাদের এইটা লিখতে হবে, এইটা লিখতে হবে, এই ওয়ার্ড ডায়াগ্রামটা দিতে হবে, এবং এখন যেটা পড়াবো সেটাও তোমাদের লিখতে হবে। যে পৃথিবীর বুকে আমরা টোটাল 4টে ধাপে ভাগ করে থাকি। প্রথম যে ধাপটা সেটা কি? সেটা হলো জৈব যৌগ সৃষ্টি। নামটা শুনেই বুঝতে পারছি যে বিভিন্ন ধরনের জৈব যৌগ, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিটিলিন, ইথিলিন, এই যে বিভিন্ন ধরনের যৌগগুলো রয়েছে, এইগুলো এবারে তৈরি হবে। তো চলো একটুখানি তৈরি করি। প্রথম যে পয়েন্টটা আছে সেটা হলো হাইড্রোকার্বন গঠন। একদম সহজ করে বুঝিয়ে দিচ্ছি, কিচ্ছু লোডের ব্যাপার না, এমন সহজ করে বুঝিয়ে দেবো তোমরা চুটকিতে অ্যান্সার নামিয়ে দেবে। এইটা তোমাদের 1 মিনিটে হয়ে যাবে, এতটা সহজ করে বলে দিচ্ছি। হাইড্রোকার্বন তার মানে কি? হাইড্রো মানে হাইড্রোজেন, আর কার্বন মানে কার্বন। এবার এখানে বলা হচ্ছে যে হাইড্রোকার্বন গুলো ছিল, সেই হাইড্রোকার্বন গুলো ভূপৃষ্ঠের তখনকার যে তাপমাত্রা, সেটা 1000 থেকে বা তার কিছু যে কম ছিল, সেই তাপমাত্রায় এই হাইড্রোজেন এবং কার্বন গুলো এরা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করছে, এবং বিক্রিয়া করে কিছু জৈব যৌগ তৈরি করেছে। সেগুলো কি কি আমরা ঝট করে একবার দেখে নিই। একদম সহজ জিনিস, একদম ভালো করে স্ক্রিনের দিকে লক্ষ্য করো। তখনকার যে হাইড্রোকার্বন গুলো ছিল, মানে ধরো হাইড্রোজেন এবং কার্বন প্লাস হাইড্রোজেন এবং কার্বন, এরা কি করছে? এরা যে তখনকার যে তাপমাত্রা, সেই তাপমাত্রায় বিক্রিয়া করলো, এবং বিক্রিয়া করার ফলে তারা কি হলো? তারা হয়ে গেল CH ট্রিপল বন্ড CH। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অ্যাসিটিলিন। তারপরে চলে আসো, ধরো এখানে দেওয়া রয়েছে CH2 প্লাস দেওয়া রয়েছে CH2। এটা কিন্তু প্রথম লাইনের রেসপেক্টে লিখছি, সেকেন্ড পয়েন্টের না। এরাও তাপমাত্রায় বিক্রিয়া করলো, বিক্রিয়া করে কি উৎপন্ন করলো? বিক্রিয়া করে উৎপন্ন করলো CH2 ডাবল বন্ড CH2। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ইথিলিন। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল প্রথম হাইড্রোকার্বন উৎপন্ন করে দিয়েছি। হাইড্রোকার্বন মানে কি? হাইড্রোকার্বন মানে হলো এই অ্যাসিটিলিন, এই ইথিলিন। এরপরে চলে আসো হাইড্রোকার্বনের সঙ্গে অক্সি এবং হাইড্রক্সি মূলক গঠন। অক্সি হাইড্রক্সি মূলক কি করে গঠিত হচ্ছে? ধরো এই যে CH ট্রিপল বন্ড CH আছে, এদের সঙ্গে অক্সি হাইড্রক্সি যখনই দেখবে মূলক তৈরি করা হচ্ছে, তার মানে বুঝে যাবে যে এখানে কিন্তু জলের সাথে বিক্রিয়া হয়েছে। দেখো লেখা আছে উচ্চ তাপে বাষ্পের ক্রিয়ার ফলে, মানে
জল তো তখন তো ভেপারে, বেশিরভাগ জল তখন ভেপারে রয়েছে, তখন তো তাপমাত্রাই দেখো জল ফুটে যায় হাজারে, এই সরি জল ফুটে যায় 100-তে, সেখানে 1000 রয়েছে বা তার কিছু কম, আমি ধরে নিলাম 800, তার মানেও জল ফুটে ভেপার হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে ছ্যাঁকা লাগার মতো। তাহলে এই জলের সঙ্গে এই হাইড্রোকার্বনটা বিক্রিয়া করছে, আমি হাইড্রোকার্বন রূপে আমি ধরে নিলাম অ্যাসিটিলিন, একটা ধরলেও এখানে হবে, কোনো সমস্যা নেই। এবারে এরা যখন বিক্রিয়া করলো, বিক্রিয়া করে কি তৈরি করছে, অক্সি এবং হাইড্রক্সি মূলক তৈরি করছে, মূলক রূপে কি উৎপন্ন করছে, CH3CHO, এটা তোমরা আগেও হয়তো ভৌতবিজ্ঞানে পড়েছো, CH3CHO, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি অ্যালডিহাইড। ঠিক আছে, তারপরে চলে আসো কার্বোহাইড্রেট গঠন। কার্বোহাইড্রেট কোত্থেকে হবে, এই যে হাইড্রক্সি মূলকটা ছিল, এই হাইড্রক্সি মূলকটা যখন পরস্পরের সঙ্গে ঘনীভূত হবে, এরা যখন অনেকগুলো একটা জায়গায় জমাট বাঁধবে, তখন এরা কি করবে, তখন এরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ গঠন করবে, এবং পরবর্তীকালে আরো যখন ঘনীভূত হচ্ছে, এরা তো হলো বেসিক ইউনিট, একদম প্রথমের সূচনাকালীন শর্করা, এবং এরা যখন নিজেদের মধ্যে আরো বিক্রিয়া করবে, তখন কি উৎপন্ন করবে, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড নামক যে জটিল শর্করাগুলো আছে, সেই শর্করাগুলো তৈরি করবে। এইটা হলো কার্বোহাইড্রেট। তারপরে চলে আসো 4 নাম্বার, সেখানে কি বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল গঠন। মানে এই যে অক্সি হাইড্রক্সি গুলো ছিল, বা এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যালডিহাইডটা ছিল, এই অ্যালডিহাইডটা এবারে নিজেদের মধ্যে ঘনীভূত হতে থাকবে, অ্যালডিহাইড বলো বা কিটোন বলো, এরা নিজেদের মধ্যে ঘনীভূত হতে থাকবে, নিজেদের মধ্যে পলিমার তৈরি করতে থাকবে, এবং তৈরি করার ফলে এক সময় আমরা দেখতে পাচ্ছি পরবর্তীকালে গিয়ে যে সেখান থেকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল উৎপন্ন হচ্ছে, সেটাই এখানে বলা আছে, আর কিচ্ছু না, জাস্ট একটা করে লাইন, একটা করে বিক্রিয়া। তো এখানকার বিক্রিয়াটা আমি এখানে লিখছি তাহলে তোমাদের বোঝার সুবিধার জন্য। এখানে বলা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন, আমি দুটোই অ্যালডিহাইডই ধরে নিলাম, আরো সহজ হবে বিক্রিয়াটা বোঝাতে তোমাদের। যেমন ধরে নাও CH3CHO প্লাস CH3CH, দুটো অ্যালডিহাইড অণু রয়েছে। এবার এই দুটো অ্যালডিহাইড অণুকে আমি যদি বিক্রিয়া ঘটাই, তাহলে কি উৎপন্ন হবে, ভালো করে লক্ষ্য করো, CH3CHO, ঠিক আছে, একটা লিখলাম অ্যালডিহাইড, যেহেতু দুটো অ্যালডিহাইড পরপর আমরা CH3CHO লিখে দিতে পারবো না, সেই জন্য আর একটা এখানে H লিখলাম, দিয়ে লিখলাম CH2, মানে CH3টাকে আমরা একটা H বার করে ও এর সঙ্গে যুক্ত করলাম, আর বাকি যে দুটো H ছিল CH3 সেটা ওর সঙ্গেই রাখলাম, এবং তারপরে আমরা লিখে দেব CHO, হয়ে গেল। এই হলো ফ্যাটি অ্যাসিড গ্লিসারল। কতটা সহজ দেখো, কতটা সহজ, কোনো মাথা বেশি লাগাতে হলো কিচ্ছু লাগাতে হবে না, যতক্ষণ আমি দাঁড়িয়ে আছি এমন সোজা করে দেবো জিনিসগুলো, পুরো পাতি জল ভাতের মতো এই সমস্ত বিক্রিয়াগুলো খেয়ে নিতে পারবে তোমরা, এত সহজ করে দেবো, কোনো চিন্তা ভাবনার কোনো ব্যাপার থাকবে না তোমাদের কাছে, এত পাতি করে দেবো আমি। তারপরে চলে আসো অ্যামাইনো অ্যাসিডের গঠন। অ্যামাইনো অ্যাসিড কি হচ্ছে, সেই সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের এই যে জৈব যৌগগুলো উৎপন্ন হলো এতক্ষণ ধরে, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, হাইড্রক্সি মূলক, অক্সি মূলক, হাইড্রোকার্বন, এই সমস্ত বিভিন্ন যৌগগুলো বিজ্ঞানী ওপারিন বললে যে সেই সময়কার যে গরম তরল সমুদ্রের জল ছিল, সেই জলের মধ্যে গিয়ে তারা বিক্রিয়া করছে, নিজেদের মতো বিক্রিয়া করছে, এবং সেইখানেই দেখা যাচ্ছে যে অ্যামাইনো অ্যাসিড তৈরি হলো, এবং সেই অ্যামাইনো অ্যাসিডই কিন্তু প্রথম প্রাণের সূচনা ঘটাতে যেহেতু সাহায্য করলো, সেই জন্য আমরা বলি যে পৃথিবীর বুকে প্রথম প্রাণের উৎপত্তি সমুদ্রের জলের মধ্যে হয়েছিল, এবং এবং সেটাকে আমরা কি নাম বলি, সেটাকে আমরা বলে থাকি হট ডাইলিউট স্যুপ বা গরম তরল স্যুপ। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কেন? কারণ এইখান থেকে কোশ্চেন কিন্তু আসবেই আসবে, আমি এতটা শিওর হয়ে বলে দিলাম, এটা প্রত্যেকবারের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং কে বলেছিলেন এই হট ডাইলিউট স্যুপ? বিজ্ঞানী হ্যালডেন। বিজ্ঞানী হ্যালডেন এই কথাটা প্রথম বলেছিলেন যে পৃথিবীর বুকে এইভাবে কিন্তু প্রাণের উৎপত্তি ঘটছে। এই হলো ব্যাপার। তারপরে চলে আসে, এটা তো হয়ে গেল প্রথম ধাপ। এবারে বাকি থাকে আর 4টে ধাপ, আর ওই সেম জিনিস আমি আর বলছি না, তখনই বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে এবারে চলে আসো দ্বিতীয় ধাপ।
দ্বিতীয় ধাপে কি হচ্ছে, বৃহদাকার অণু বা জটিল জৈব যৌগ। আগে তো সরল তৈরি হলো, ওগুলো এখনকার তুলনায় সরল, ওগুলো আগেকার তুলনায় সরল। কেন? কারণ সেই সময় কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেনের থেকে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল তো জটিল, কিন্তু এখন যে যৌগগুলো তৈরি হবে সেগুলোর তুলনায় কিন্তু ওগুলো সরল। কেন? কারণ ওই যে গরম তরল জৈব যৌগ ছিল বা স্যুপটা ছিল, সেই স্যুপের ভেতরে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের যে সরল জৈব অণুগুলো ছিল তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং যুক্ত হয়ে বারবার, আমি বলছি, বিক্রিয়া করবে, রাসায়নিক বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করার মাধ্যমে তারা সরল জৈব যৌগ থেকে জটিল জৈব যৌগ বৃহদাকৃতি পরিমাণে তৈরি করবে। এবং সেখানে কি কি তৈরি করবে? আগেও তোমাদের বলেছিলাম, পলিস্যাকারাইড তৈরি করবে, স্নেহ পদার্থ তৈরি করবে, প্রোটিন তৈরি করবে, পিউরিন তৈরি করবে, পিরিমিডিন তৈরি করবে। এই সমস্ত গঠনগুলো কিন্তু এরা তৈরি করছে। এটা হয়ে গেল বৃহদাকৃতি অণুর গঠন। একদম সহজভাবে লেখা রয়েছে, একবার পড়লে, আমি যেভাবে বলছি সেভাবে শুধু শুনবি কানে লাগিয়ে, ভালো করে দেখতে দেখতে এক ঝটকায় হয়ে যাবে, কিছু চিন্তা করতে হবে। তারপরে চলে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে কি হচ্ছে? তৃতীয় ধাপে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিক অ্যাসিড তৈরি হচ্ছে। নিউক্লিক অ্যাসিড মানে কি বললাম? সেই সময়কার আরএনএ, সেই সময়কার আরএনএ, যেটাকে আমরা কি বলেছি? যেটাকে আমরা বলেছি নগ্ন জিন। কেন? কারণ সেই সময় যে নিউক্লিওটাইড গুলো তৈরি হয়েছিল, সেই নিউক্লিওটাইড গুলোতে এবার পলিমার তৈরি করছে। পলিমার মানে হলো একের পর এক অনেকগুলো যৌগ যদি যুক্ত হয়ে যায় তখন সেটাকে বলে পলিমার। এবারে ধরো এরকম ভাবে অনেকগুলো যৌগ ছিল, তারা একসাথে পরস্পর যুক্ত হয়ে গেছে, তখন সেটাকে আমরা বলছি পলিমার। এবং সেই পলিমার রূপে তখন কি উৎপন্ন হয়েছে? পলিমার রূপে উৎপন্ন হয়েছে হলো নিউক্লিক অ্যাসিড। এবং সেই সময় আজ থেকে প্রায় 500 মিলিয়ন বছর আগে স্বপ্রতিলোপী যে গঠনটা রয়েছে তাতে সক্ষম যে নিউক্লিক অ্যাসিডের সৃষ্টি হয়েছিল, তাদের প্রথম নাম কি ছিল? তাদের প্রথম নাম ছিল আরএনএ। আরএনএ। এবং সেই সময়কার আরএনএ কেই আমরা ধরে নিয়েছিলাম যে জিন হিসেবে তারা কাজ করছে সমস্ত কিছুর মধ্যে। আর লাস্ট যে ধাপটা আছে সেটা হলো নিউক্লিয় প্রোটিনের গঠন। একদমই সোজা, নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে গিয়ে যে গঠন তৈরি করছে সেটা কি আমরা বলছি নিউক্লিয় প্রোটিন, যেটা পরবর্তী পর্যায়ে গিয়ে প্রোটোবায়ন্ট তৈরি করতে সাহায্য করে, যেটা পরবর্তী পর্যায়ে গিয়ে প্রোটোবায়ন্ট তৈরি করতে সাহায্য করে, জীবনে গঠন তৈরিতে সাহায্য করে। সেটাকেই আমরা বলছি প্রোটোবায়ন্ট। কার থেকে তৈরি হয়েছে? নিউক্লিয় প্রোটিনের থেকে তৈরি হয়েছে। এই হয়ে গেল তোমাদের একটা ফুল 3 নাম্বারের প্রশ্ন উইথ ডায়াগ্রাম, একদম ঝকঝকে তকতকে, একদম ব্যাপারটা ক্লিন। কেন? কারণ আমি যতটুকু বলবো তার বাইরে তোমাদের আর কিচ্ছু মাথা খাটিয়ে বোঝার দরকার নেই। যতটুকু বলছি ততটুকু শুধু চোখ কান বন্ধ করে আমাকে ভরসা করে এগিয়ে চলো। যারা ভরসা করছে তারা কিন্তু ফল পাচ্ছে, যারা ভরসা করছে তারা ফল পাচ্ছে, এবং যারা ভরসা করছে না তারা তখন খুঁজে মরছে। এই হলো ব্যাপার। তারপরে এই যে রাসায়নিক যে বিবর্তন বা কেমোজেনি, সেটা শুধু মুখে মুখে বললে তো কেউ মানবে না। আমি বলে নিলাম যে আমি এরকম চুটকি মেরেছিলাম, পৃথিবীর বুকে সমস্ত কিছু হয়ে গেল, এরকম তো ব্যাপারটা না। এখনকার পৃথিবীর বুকে দাঁড়িয়ে আমাকে তো পরীক্ষা নিরীক্ষা করে বলতে হবে ব্যাপারটা। সেই সময় তখন 1953 খ্রিস্টাব্দে বিজ্ঞানী মিলার এবং উরে বলে দুজন বিজ্ঞানী ছিল। তো ওনারা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বললেন যে সেই সময়কার যে পৃথিবীর পরিবেশ এবং সেই সময় যে বিভিন্ন ধরনের যে জৈব যৌগগুলো তৈরি হয়েছিল সেগুলোকে যদি আমরা আবার বিক্রিয়া করে যদি সেই সময়কার মতো একটা পরিবেশ তৈরি করি, তাহলে কি ওই যৌগগুলোই তৈরি হচ্ছে সেটা একবার তাহলে দেখা যাক। সেইটার জন্য ওনারা একটা কাঁচের গ্লাসের বদ্ধ ফ্লাক্সের মধ্যে একটা পরীক্ষা করেছিলেন, যেটাকে বলা হয় মিলার এবং উরের পরীক্ষা। এবং এই আঁকাটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, কারণ যখন পরীক্ষাটা দেবে আঁকাটা যদি আঁকতে পারো একবার, যেরকম একদম সহজ এঁকেছি সহজ আঁকা, সেটা যদি একবার খোলা হাতে আঁকতে পারো, আমি বলে দিচ্ছি কেউ তোমাদের কোথাও নাম্বার কাটতে পারবে না, এটা আমার গ্যারেন্টি। আমি দাবি করে তোমাদের বলে দিচ্ছি কেউ তোমাদের নাম্বার কাটতে পারবে না এরপরে, আমি যেমন করে পড়িয়ে দেবো। তো এখানে প্রথমে কি করা হলো? প্রথমে একটা জায়গায় এই প্রথম ফ্লাক্সটার ভেতরে এখান থেকে তো জল ঢুকছে, এখান থেকে জল ঢুকছে, এবং এই ফ্লাক্সটায় একটা বুনসেন বার্নার দিয়ে, তোমরা ভৌত বিজ্ঞানে হয়তো পড়েছো যে বুনসেন বার্নার দিয়ে ফ্লাক্সের মধ্যে জলে তাপ দেওয়া হচ্ছে। এবার তাপ দেওয়ার ফলে কি হচ্ছে? তাপ দেওয়ার ফলে এখান থেকে তো জল উঠছে, বাষ্প উঠছে, কারণ বলেছিলাম সেই সময়কার পৃথিবীর বুকে সবই ছিল জল বাষ্প, কারণ 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এবার এই যে বাষ্পটা উঠলো, সেই বাষ্পটা এরকম ভাবে যাচ্ছে 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 এবং সেই সময়কার শক্তি রূপে বিজ্ঞানী ওপারেন কি বলেছিলেন? যে সৌরশক্তি, বৈদ্যুতিক শক্তি এবং তেজস্ক্রিয় শক্তি। এবার বৈদ্যুতিক শক্তি যদি তৈরি করতে হয়
সেই সময়কার সূর্য তো আমি পারবো না, সেই সময়কার তেজস্ক্রিয় শক্তিও পারবো না। তাহলে বৈদ্যুতিক শক্তি রূপে আমরা ফ্লাক্সের মধ্যে দুটো টাংস্টেনের যে তার ছিল সেই টাংস্টেনের তার প্রবেশ করিয়ে সেখানে স্পার্ক তৈরি করছি। উচ্চ ভোল্টেজ দিয়ে আমরা স্পার্ক তৈরি করছি এবং সেই স্পার্কটা তৈরি করার মাধ্যমে সেখানে আমরা বৈদ্যুতিক শক্তি উৎপাদন করি। এবার এখান থেকে কি হচ্ছে, এখান থেকে যে বিভিন্ন সেই সময়কার যে গ্যাসগুলো ছিল, মিথেন, অ্যামোনিয়া, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, এই সমস্ত গ্যাসগুলোকে আমি পাঠাচ্ছি, একটা বিজারক ধর্মী পরিবেশ তৈরি করেছি ফ্লাক্সের ভেতরে। এবার এই গ্যাসগুলো এখান থেকে ঢুকছে, হাইড্রোজেন গেল, মিথেন গেল, কার্বন ডাইঅক্সাইড গেল, নাইট্রোজেন ডাইঅক্সাইড গেল, অ্যামোনিয়া গেল, NH3 গেল। এই যে গ্যাসগুলো আছে এই গ্যাসগুলোকে আমি পাঠাচ্ছি। এবার পাঠানোর ফলে পুরো ফ্লাক্সের ভেতরে একটা বিজারক পরিবেশ তৈরি হয়েছে। এবারে এখানটায় এসে এই জায়গাটায় এসে কি হচ্ছে, এই জায়গায় এসে জল মানে বাষ্প, তার সঙ্গে এই যে এতগুলো গ্যাস, এই এতগুলো গ্যাস কি করছে, এতগুলো গ্যাস সেই আগেকার পরিবেশের মতো একে অপরের মধ্যে বিক্রিয়া করছে, বিক্রিয়া করছে, হাইড্রোকার্বনের সঙ্গে বিক্রিয়া হচ্ছে, দিয়ে কি তৈরি করছে, তৈরি করছে হাইড্রক্সি এবং অক্সিমূলক। এবং সেগুলো পরবর্তীকালে দেখা যাচ্ছে যখন আবার তো কনডেন্সড করানো হবে। কনডেন্সড মানে কি, কনডেন্সড মানে হলো সেই যে উত্তপ্ত অবস্থা, এটা তো বাষ্প, পুরোটাই তো বাষ্প। এবার এই বাষ্প ধরে আমি কি করে বুঝবো, তার মানে আমাকে বাষ্প থেকে সেটাকে আবার তরলে পরিণত করতে হবে, বা তরলে পরিণত করার জন্য কি করতে হবে, আমাদের এই জায়গাটা দিয়ে ঠান্ডা জল পাঠাতে হবে কন্টিনিউয়াসলি। মানে এদিক থেকে জল ঢুকছে, এদিক থেকে জল বের হচ্ছে, এদিক থেকে জল ঢুকছে, এদিক থেকে জল বের হচ্ছে, এরকম ভাবে ঢুকছে, এরকম ভাবে বের হচ্ছে। তারপরে কন্টিনিউয়াসলি জল যদি এরকম ঠান্ডা জল রোটেট করতে থাকে, তার ফলে এই জায়গাটা কি হবে, ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার ফলে কি হবে, যে বাষ্পটা আসছিল সেই বাষ্পটা তরলে পরিণত হবে, এবং তরলে পরিণত হয়ে নিচে গিয়ে এই জায়গাটায় জমা হচ্ছে, এই জায়গাটায় জমা হচ্ছে। এবং ঠিক নিচে এখানে একটা নল ছিল, সেই নলটাকে খুলে দিলেই দেখা যাচ্ছে যে তলায় ধীরে 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 একটা গাঢ় তরল, যেটাকে আমরা বলছিলাম হট ডাইলিউট স্যুপ, সেই স্যুপটা নিচের দিকে পড়লো। এবং যেটা পর্যবেক্ষণের মধ্যে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেই পর্যবেক্ষণের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি ছিল, গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো যে সেখানে বিভিন্ন ধরনের আমরা দেখতে পাচ্ছি জৈব যৌগ তৈরি হয়েছে, এবং সেই জৈব যৌগগুলো কি কি উৎপন্ন হয়েছে সেগুলো আমরা এক ঝলকে একবার দেখে নিই। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি কি উৎপন্ন হয়েছে, গ্লুটামিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, অ্যাসপার্টিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, গ্লাইসিন উৎপন্ন হয়েছে, অ্যালমিন উৎপন্ন হয়েছে, এই ধরনের বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়েছে। এবং জৈব অ্যাসিডের মধ্যে কি উৎপন্ন হয়েছে, জৈব অ্যাসিডের মধ্যে সাকসিনিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, ফর্মিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, প্রোপায়োনিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, এবং কিছু অজৈব আমরা দেখতে পাচ্ছি ইউরিয়া, এবং কিছু কিছু জটিল জৈব যৌগ তা আমরা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি। এই যে দেখো এখানে লক্ষ্য করো সেম জিনিস। এবং এখানে কি করা হচ্ছে, এখানে দেখো ইনি হলে উড়ে, ইনি কি করছে, ইনি উচ্চ ভোল্টেজ এইখানে টাংস্টেনের তারের মাধ্যমে এখানে তৈরি করবে, এবং তৈরি করার ফলে এখান থেকে দেখো গ্যাস ঢুকছে, এখান থেকে জল ঢুকছে, এখান থেকে তাপ দেয়া হচ্ছে, তার ফলে এখান থেকে কন্টিনিউয়াসলি যাচ্ছে, এবং গিয়ে দেখো এই জায়গায় দেখো একটা পাইপ দুমুখো করা আছে না, এইখান থেকে জল ঢুকবে, এখান থেকে জল বেরিয়ে যাবে, মানে এখান থেকে ঠান্ডা জল ঢুকবে, এখান থেকে ঠান্ডা জলটা বেরিয়ে যাবে। তার ফলে এই জায়গায় যে বাষ্পটা ধীরে ধীরে নামছিল বিক্রিয়ার পরে, সেটা এখানে জমে গিয়ে এই দেখো তরলে পরিণত হয়েছে। দেখো তরলটা নিচের দিকে জমে রয়েছে, সেই জন্যই আমরা এটাকে কি বলছি, এটাকে আমরা বলছি মিলার এবং উডের কেমোজেনিক পরীক্ষা। যে পরীক্ষাটা করে ওনারা বললেন যে হ্যাঁ, ওপারিন যেটা বলেছিলেন, আলেকজান্ডার আই ওপারিন যেটা বলেছিলেন, সেটা আমরাও সমর্থন করছি। এই হলো মিলার এবং উডের একদম পাতি ঘটনা, আর কিচ্ছু না। এটাকে অনেকে হাওয়া এমন বানিয়ে রেখে দিয়েছে যে ওরে বাপরে কি শক্ত, মাথায় ঢুকছে না, মাথার উপর দিয়ে জেট প্লেনের মতো বেরিয়ে যাচ্ছে, আমি জেট প্লেনকে ধরে এনে মাথার ভেতরে ঢুকিয়ে দেবো, এমন সহজ করে বলে দেবো তোমাদের। তারপরে চলে আসো জৈব বিবর্তনের প্রমাণ। জৈব বিবর্তনের প্রমাণের মধ্যে আমাদের দুইটা জীবাশ্মের প্রমাণ আমাদের পড়তে হবে। প্রথম যে প্রমাণটা আছে সেটা হলো জীবাশ্ম ঘটিত প্রমাণের ভেতরে ঘোড়ার বিবর্তনের যে ধাপ, সেই ধাপগুলো আমাদের জানতে হবে। যেমন ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস আর ইকুয়াস, এগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে বলতে বলতে। কিন্তু তোমাদের একটা ট্রিক্স দিয়ে এমন মনে করিয়ে দেবো, পুরো জলভাত হয়ে যাবে ঘোড়ার বিবর্তন। তো এখানে দেখা যাচ্ছিল যে ঘোড়ার যে বিবর্তন, সেই বিবর্তনের ভেতরে আজ থেকে প্রায় 5-6 কোটি বছর আগে দেখা যাচ্ছে যে ঘোড়ার প্রথম যে আদি জীবাশ্ম, সেই আদি জীবাশ্ম কিন্তু আমরা পেয়েছি। এবং সেই জীবাশ্মটাকে আমরা কি বলেছিলাম, সেই জীবাশ্মটাকে আমরা বলেছিলাম
হাইরাকোথেরিয়াম অথবা ইওহিপ্পাস, এই দুটো নামই আমাদের মনে রাখতে হবে। হাইরাকোথেরিয়াম অথবা ইওহিপ্পাস, এইটা হলো ঘোড়ার আদি পূর্বপুরুষ। ঠিক আছে, এটা হয়ে গেল আদি পূর্বপুরুষ। এবং এই আদি পূর্বপুরুষ থেকে দেখা যাচ্ছে ধীরে ধীরে ধাপে ধাপে, কেন বিবর্তন কেন বলা হচ্ছে আগে বলেছি না, ধীরে ধীরে ধাপে ধাপে দেখা যাচ্ছে বহুদিন পরে এই আদি পূর্বপুরুষ থেকে এখনকার যে আধুনিক ঘোড়া, সেই ঘোড়া কিন্তু উৎপন্ন হয়েছে। সেই জন্য আমরা এটাকে কি বলছি, আমরা বলছি জৈব বিবর্তনের সাপেক্ষে একটা প্রমাণ। যেমন আমরা মানুষের ক্ষেত্রে প্রমাণ করতে পেরেছি, তেমন ঘোড়ার মাধ্যমেও প্রমাণ করতে পেরেছি। এবার ঘোড়ার ক্ষেত্রে আমরা ব্যাপারগুলো দেখি। এখানে তোমাদের কোশ্চেনটা কিরকম আসবে, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করা আছে, আমি খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি, শুধু ভালো করে লক্ষ্য করো। এখানে যে যুগ রয়েছে সেই যুগটাকে আমরা কটা ভাগে ভাগ করছি, ভালো করে লক্ষ্য করো। ইওসিন, অলিগোসিন, মায়োসিন, প্লায়োসিন, প্লিস্টোসিন। 1 2 3 4 5, এই 5টা যুগ আছে, একদম নিচ থেকে শুরু করে ওপর পর্যন্ত। উপরেরটা হলো আধুনিক, নিচেরটা হলো একদম প্রাক্তন, একদম পুরনো। তো সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে ইওহিপ্পাস বলে একটা প্রাণী আমরা দেখতে পাচ্ছি, এই যেটাকে আমরা বলছি হাইরাকোথেরিয়াম বা ইওহিপ্পাস। এটা হয়ে গেল প্রথম। ইওহিপ্পাসের পরে তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হয়ে গেল মেসোহিপ্পাস। মেসোহিপ্পাসের পরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো মেরিচিপ্পাস। মেরিচিপ্পাসের পরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো প্লায়োহিপ্পাস। প্লায়োহিপ্পাসের পরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ইকুয়াস। এবং এই প্রত্যেকটা যে জীব রয়েছে বা প্রত্যেকটা যে ঘোড়া রয়েছে, প্রত্যেকটার ভেতর থেকে আমাদের 3টে মেজর পয়েন্ট মনে রাখতে হবে। বারবার বলছি 3টে মেজর পয়েন্ট মনে রাখতে হবে, এবং অ্যাডিশনাল আরো একটা আমি বলে দেব। প্রথম কি, প্রথম হলো অগ্রপদে ও পশ্চাৎপদে আঙুলের সংখ্যা, এটা ধরে নিলাম 2 নাম্বার। 1 নাম্বার হলো উচ্চতা বৃদ্ধি বা উচ্চতা, আর 3 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট হলো দাঁতের পরিবর্তন। এবারে চলো এক এক করে আমরা দেখি। এখানে প্রথমে যদি লক্ষ্য করো, হাইরাকোথেরিয়ামের ভেতরে আমরা কি দেখতে পাচ্ছি, যে পশ্চাৎপদ আছে, সেই পশ্চাৎপদে 1 2 3 4 এবং 5 নাম্বারটা একদম উপর। মোদ্দা কথা হলো অগ্রপদে 3টে এবং পশ্চাৎপদে 4টে আঙুল ছিল হাইরাকোথেরিয়াম বা ইওহিপ্পাসের ক্ষেত্রে, মনে থাকবে। ইওহিপ্পাসের মধ্যে কি বললাম, ইওহিপ্পাসের মধ্যে পশ্চাৎপদে 4টে আঙুল, অগ্রপদে 3টে আঙুল ছিল। এবং এদের যে দাঁতটা ছিল, সেই দাঁতটা একদমই কিন্তু অনুন্নত প্রকৃতির ছিল, এবং অনুন্নত প্রকৃতির হওয়ার ফলে এরা কোনো ধরনের জিনিস চিবিয়ে খেতে পারতো না। যেমন আমরা ছোটবেলায় দেখি না, বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, বাচ্চাদের ক্ষেত্রে কোনো জিনিস তারা কিন্তু চিবিয়ে খেতে পারে না, তাদেরকে ছেঁকে চেলে খাওয়াতে হয়। কেন? কারণ তারা চিবানোর মতো দাঁত এখনো গ্রো করেনি, যে চিবিয়ে খেয়ে নেবে এরকম ব্যাপারটা না। কিন্তু এদের ক্ষেত্রেও গ্রো করেনি। তাহলে কি হচ্ছে, তাহলে এরা কিন্তু চিউইং টাইপের, মানে চিবানো প্রকৃতির ছিল না। এরা জিনিসগুলোকে খেত, একটুখানি কোন রকমে একটুখানি করে মুখের মধ্যে নাড়তো, দিয়ে ঢক করে গিলে নিত। এই হলো ব্যাপার। কেন? কারণ এদের যে দাঁতগুলো ছিল সেগুলো ছিল হলো অসম্পূর্ণ খাঁজযুক্ত এবং ক্রাউন যুক্ত নয়। অসম্পূর্ণ ক্রাউন যুক্ত, এবং আমরা বলতে পারি খাঁজ একদমই নেই। সেই জন্য এরা চিবোতে পারত। এবং এদের যে মাটি থেকে উচ্চতা, সেই উচ্চতাটাও ছিল কিন্তু খুব কম। কত ছিল? সেটা হলো 10 ইঞ্চি। মাটি থেকে মাত্র 10 ইঞ্চি মতো এদের উচ্চতা ছিল। এটা হয়ে গেল হাইরাকোথেরিয়ামের 3টে পয়েন্ট। তারপরে চলে আসো মেসোহিপ্পাস, ওই একই ব্যাপারটা, কি শুধু একটু আধটু পাল্টাবে। এখানে ব্যাপারটা কি হয়েছে, অগ্রপদ এবং পশ্চাৎপদ দুটো পদেই 3টে করে হবে। অগ্রপদ এবং পশ্চাৎপদ দুটো পদেই এদের 3টে আঙুল, এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে উচ্চতাটা, সেটা দেখো আগের থেকে একটু উপরের দিকে উঠেছে না, তার মানে এখানকার উচ্চতাটা বেড়ে হয়ে গেছে 18 থেকে 20 ইঞ্চি।
বোঝা গেল? তারপরে চলে আসো দাঁত। দেখো দাঁত আগে কি ছিল? দাঁত আগে ছিল আরো একটু অনুন্নত প্রকৃতির, কিন্তু এইবারে যদি লক্ষ্য করো তাহলে দাঁতটা আশা করি বুঝতে পারছো যে একটু উন্নতি হয়েছে দাঁতের, মানে স্বল্প ক্রাউন যুক্ত এবং খাঁজ অসম্পূর্ণ। খাঁজ এখনো আমরা প্রপারলি কিন্তু দেখতে পাচ্ছি না, তার মানে এরাও কিন্তু প্রপারলি চিবিয়ে খেতে পারে না। এবং তারপরেরটায় চলে আসুন মেরিচিপ্পাস। এই প্রত্যেকটাকে আমি একটা ট্রিক্সের মাধ্যমে মনে করি দেবো। এই সিকোয়েন্সটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, জিজ্ঞাসা করে। এই মেরিচিপ্পাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অগ্রপদ এবং পশ্চাৎপদে তিনটে তিনটে করে আঙুল রয়েছে, কিন্তু যে 3 নাম্বার যে আঙুলটা, সেই 3 নাম্বার আঙুলটা কিন্তু দৈর্ঘ্যে বড়। মানে ধরে নিলাম আমার এই তিনটে আঙুলের মধ্যে আমি ধরলাম এই যে আঙুলটা সেটা বড় হয়ে গেছে এবং এই বাকি তিনটে আঙুল এরকম ছোট হয়ে ভেতরের দিকে ঢুকে গেছে। বাকি দুটো ঢুকে গেছে কিন্তু এই আঙুলটা বড় হয়ে বাইরের দিকে বেরিয়ে এসেছে, তার মানে সেটা কত? সেটা হলো তৃতীয় আঙ্গুলটা। তার ফলে এদের উচ্চতাটা আরো বেড়েছে। বেড়ে কত হয়েছে? বেড়ে হয়েছে 20 থেকে 25 ইঞ্চি। এবং এদের খাঁজ দেখো, খাঁজ বুঝতে পারছো কতটা ভালো খাঁজ হয়েছে? কিন্তু এদেরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রাউনটা এখনো সম্পূর্ণ গঠিত হয়নি। গঠিত হচ্ছে কিন্তু ক্রাউনটা সম্পূর্ণ গঠিত হয়নি। ক্রাউন মানে হলো উপরের দিকে এই যে টুপির মতো একটা সলিড গঠন আমরা দেখতে পাচ্ছি, সেই ক্রাউনটা এখনো গঠিত হয়নি, এখনো চলছে, কাজ চলছে ব্যাপারটা। তারপরে চলে আসো প্লায়োহিপ্পাস। প্লায়োহিপ্পাসের ক্ষেত্রে কি হচ্ছে? প্লায়োহিপ্পাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে 3 নাম্বার যে আঙুলটা ছিল সেই 3 নাম্বার আঙুলটা আরো বড় হয়েছে, কিন্তু আগে আমরা 2 আর 4 নাম্বার আঙুলটাকে সাইড থেকে ছোট্ট ছোট্ট এরকম বেরিয়েছিল, টুকি দিচ্ছিল, টুকি টুকি খেলা করছিল, কিন্তু এখন সেই টুকি খেলার মতো আর অবস্থা কিন্তু তাদের নেই। তারা কি হয়েছে? তারা একদম ভেতরের দিকে কিন্তু তারা কিন্তু একদম ভেতরের দিকে ঢুকে গেছে। তার মানে তারা এবারে অবলুপ্ত হচ্ছে, শুধুমাত্র 3 নাম্বার আঙুলটা থাকবে এবং 2 এবং 4 নাম্বার আঙুলটা ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাবে। এবং এদের উচ্চতা দেখো আরো বেড়েছে, 25 থেকে 35 হয়েছে, উচ্চতা আরো বেড়ে গেছে। এবং বা আমরা বলতে পারি যে এদের যে হাইটটা হয়ে গেছে এখন মাটি থেকে 1.25 মিটার। এবং এখানে দেখো ক্রাউনটা হলো স্বল্প খাঁজযুক্ত এবং এরা কিন্তু চিবোতে পারে এবং চিবোনোর মাধ্যমে এরা কিন্তু খাদ্যটাকে চিবিয়ে গ্রহণ করতে পারে। হয়ে গেল 3টে পয়েন্ট। এবারে চলে আসো ইকুয়াস। ইকুয়াসের ক্ষেত্রে কি হচ্ছে? ইকুয়াসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অগ্রপদ বলো বা পশ্চাৎপদ বলো, প্রত্যেকটার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র 3 নাম্বার ডিজিটটা রয়েছে এবং 4 নাম্বার এবং 2 নাম্বার ডিজিটটা বলতে গেলে অবলুপ্তই হয়ে গেছে, মানে আঙুলটা অবলুপ্তই হয়ে গেছে এবং 3 নাম্বার আঙুলটাই গঠিত হয়েছে এবং সেটাই খুরযুক্ত হয়ে ঘোড়াটাকে সুস্থ স্বাভাবিক এরকম বুক ছিটিয়ে দাঁড়াতে সাহায্য করছে। এবং মাটি থেকে এদের উচ্চতা হয়ে গেছে প্রায় এখন 50 ইঞ্চি মতো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এদের যে দাঁতগুলো, সেই দাঁতগুলো দেখো কতটা উঁচু, কতটা লম্বা এবং পরিণত ক্রাউন যুক্ত এবং খাঁজ বিশিষ্ট। তার ফলে কি হবে? তার ফলে তারা চিবিয়ে খেতে পারবে কোনো জিনিস। চিবিয়ে খাওয়ার ফলে কি হচ্ছে? তারা জিনিসটাকে সহজেই হজম করতে পারছে। এই হলো ঘোড়ার বিবর্তনের ঘটনা। এছাড়া আরেকটা বোনাস পয়েন্ট বলে দিই। বোনাস পয়েন্ট হলো এখানে দেখো মস্তিষ্কটা ধীরে ধীরে আকারে আয়তনে বড় হয়েছে না? তার মানে এটাও তোমরা বলতে পারো এদের ক্ষেত্রে মস্তিষ্কটা ছোট, এদের ক্ষেত্রে মস্তিষ্কটা এর তুলনায় বড়, এদের ক্ষেত্রে মস্তিষ্কটা এর তুলনায় বড়, এদের ক্ষেত্রে মস্তিষ্কটা এর তুলনায় বড়, এদের ক্ষেত্রে মস্তিষ্কটা এর তুলনায় আরো বড়। তার মানে কি হলো? তার মানে মস্তিষ্কটাও কিন্তু ধীরে ধীরে বড় হয়েছে এবং সুস্থ সবল প্রকৃতির হয়েছে, সুস্থ চিন্তা ভাবনা তারা করতে পারবে। এই 3টে 4টে পয়েন্টের উপরে 4 নাম্বারটা বোনাস লিখে দিচ্ছি, মস্তিষ্কের পরিবর্তন। ঠিক আছে? বোঝা গেছে? ক্লিয়ার সবার কাছে একদম? তারপরে চলে আসো এবারে বিবর্তন মনে রাখার যে টেকনিকটা আমি বারবার বলছি। আমি কি বললাম? ঘোড়ার ক্ষেত্রে কি হচ্ছে? ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস আর কি ইকুয়াস। এবারে মনে রাখা ইও মেসো মেরি পারছে ইকুয়েশন। ইও মানে হলো ইওহিপ্পাস, মেসো মানে হলো মেসোহিপ্পাস, মেরি মানে হলো মেরিচিপ্পাস, প্লায়ো মানে হলো প্লায়োহিপ্পাস আর ইকুই মানে হলো ইকুয়াস। ইও মেসো মেরি পারছে ইকুয়েশন, একদম সহজ। ইও মেসো মেরি পারছে ইকুয়েশন, তোমরা জপের মতো বলবে ইও মেসো
মেরি পারছে ইকুয়েশন। ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস, আর একটা কি বললাম, ইকুয়াস। ব্যাস হয়ে গেল, ঘোড়ার বিবর্তন মনে হয়ে গেল। তারপরে চলে আসো ঘোড়ার বিবর্তনের যে জিওলজিক্যাল যে টাইমলাইনটা রয়েছে, মানে যে যুগগুলো, সেই যুগগুলোও আমাদের মুখস্থ রাখতে হবে। তাদের জন্য বলে চলে আসো ইও ওলি, মিও, প্লিও, প্লে, মানে ইও ওলি, যেরকম ইও মেসো ছিল সেরকম ইও ওলি, মিওকে বলো প্লিজ প্লে, ইও ওলি, মিওকে বলো প্লিজ প্লে, মানে ইও দিয়ে কি হয়ে যাচ্ছে, ইও দিয়ে হয়ে যাচ্ছে ইওসিন। তারপরে চলে আসো ওলি দিয়ে কি হয়ে যাচ্ছে, ওলি দিয়ে হয়ে যাচ্ছে অলিগোসিন। তারপরে মিও দিয়ে কি হয়ে যাচ্ছে, মিও দিয়ে হয়ে যাচ্ছে মায়োসিন। প্লিও দিয়ে কি হয়ে যাচ্ছে, প্লিও দিয়ে হয়ে যাচ্ছে প্লিস্টোসিন। তারপরে প্লেই দিয়ে কি হয়ে যাচ্ছে, সরি, প্লেই দিয়ে হয়ে যাচ্ছে প্লিস্টোসিন, আর প্লিও দিয়ে হয়ে যাচ্ছে প্লিওসিন। এই হলো পরপর পরপর সিকোয়েন্স। তাহলে ব্যাপারটা কি হলো, ব্যাপারটা হলো ইও ওলি, মিও প্লিজ প্লে, ইওসিন, অলিগোসিন, মায়োসিন, প্লিওসিন, প্লিস্টোসিন। হয়ে গেল, খেল খতম, সম্পূর্ণ ঘোড়ার বিবর্তনের আমরা চিরফাঁক পোস্টমর্টম করে দিয়েছি। এরপরে চলে আসো জীবন্ত জীবাশ্ম। জীবন্ত জীবাশ্ম মানে কি, জীবন্ত জীবাশ্ম মানে হলো এদের যারা সমসাময়িক ছিল, এই যে স্ক্রিনের মধ্যে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, এদের যারা সমসাময়িক ছিল সেই সমসাময়িক গুলো সমস্ত ছবি হয়ে গেছে, ছবি হয়ে পুরো পাথরের মধ্যে চিপকে এখন তারা মিউজিয়ামে আছে, কিন্তু তারা এখনো বেঁচে রয়েছে। তার ফলে এদেরকে আমরা বলবো জীবন্ত জীবাশ্ম। কেন? কারণ সুদূর অতীতে তাদের যারা সমসাময়িক ছিল তারা মারা গেছে এবং তারা জীবাশ্মতে পরিণত হয়েছে, কিন্তু সেই জীবাশ্মের সময় থেকে তারা যেহেতু এখনো এই প্রাণীগুলো নিজেদের অস্তিত্ব পৃথিবীর বুকে টিকিয়ে রেখেছে, সেই জন্য এদেরকে আমরা বলে থাকি জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। উদ্ভিদের মধ্যে কে কে আছে, উদ্ভিদের মধ্যে আছে হলো গিঙ্গো বাইলোবা এবং নিটাম। এটা হলো নিটামের ছবি। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় লিমুলাস। আর এটাকে কি বলা হয় বলতে পারবে? এটাকে বলা হয় পেরিপেটাস। এই প্রাণীগুলো এখনো বেঁচে আছে, সেজন্য এদেরকে আমরা বলছি জীবন্ত জীবাশ্ম। তারপরে চলে আসো মিসিং লিংক বা হৃতযোজক। সেটার মানে হলো যখন আমরা কিছু কিছু প্রাণীদের মধ্যে দেখতে পাচ্ছি যে তারা সাধারণত দুটো প্রাণীর মধ্যে, এগুলো সমস্ত সেই জুরাসিক আমলের সমস্ত জিনিসপত্র, তারা জীবাশ্মতে পরিণত হয়েছে, কিন্তু সেই সময়কার কিছু কিছু প্রাণীদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা জীবাশ্ম হয়ে যাওয়ার পরেও তাদের যদি আমরা জীবাশ্মটাকে অ্যানালাইসিস করি, তাহলে দেখা যাচ্ছে যে তাদের যে জীবাশ্মটা, সেই জীবাশ্মটা দুই ধরনের প্রাণীর মধ্যে লিংক তৈরি করছে। কি কি প্রাণী? সেই প্রাণী দুটো হলো, একটা হলো সরীসৃপ এবং একটা হলো পক্ষী। যেমন এটা হলো আর্কিওপটেরিক্স, বা উদ্ভিদের মধ্যে এটাকে আমরা বলছি টেরিডোস্পার্ম। এরা কি, এরা হলো দুটো আলাদা আলাদা গোষ্ঠীর মধ্যে যেহেতু লিংক তৈরি করছে, সেই জন্য এদেরকে আমরা বলছি মিসিং লিংক। কেন? কারণ সেই যে লিংক, এই আর্কিওপটেরিক্স বলো বা টেরিডোস্পার্ম বলো, এই লিংক কিন্তু আর নেই, যারা সরীসৃপ এবং পক্ষীর মধ্যে একটা সংযোগ তৈরি করেছিল। এই আর্কিওপটেরিক্স সরীসৃপ এবং পক্ষীর মধ্যে সংযোগ তৈরি করেছিল, সেই জন্য আমরা আর্কিওপটেরিক্সকে বলে থাকি মিসিং লিংক। এই যে টেরিডোস্পার্মকে আমরা বলি মিসিং লিংক। কেন? কারণ তারা দুটো আলাদা আলাদা গোষ্ঠীর মধ্যে আর লিংক তৈরি করতে পারছে না, তারা মিসিং হয়ে গেছে, তারা জীবাশ্মতে পরিণত হয়েছে। এবারে এই যে আর্কিওপটেরিক্স রয়েছে, এই আর্কিওপটেরিক্সের জীবাশ্মটা আমরা খুঁজে পেয়েছিলাম 1853 খ্রিস্টাব্দে জার্মানি থেকে। এবার জার্মানির বোভেরিয়া থেকে আমরা খুঁজে পেয়েছিলাম। এবার বোভেরিয়া থেকে খুঁজে পাওয়ার পরে আমরা কি করলাম, খুঁজে পাওয়ার পরে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করলাম। অ্যানালাইসিস করার পরে দেখা যাচ্ছে যে হ্যাঁ, সত্যিই তো দুই ধরনের জীবের মধ্যে লিংক তৈরি করছে। কি কি? একটা হলো সরীসৃপ আর একটা হলো পক্ষী। এবার এই দুটো ধরনের আমরা বৈশিষ্ট্যগুলো একটুখানি ঝট করে দেখি যে কি করে আমরা বুঝতে পারছি। যদি আমরা 3D ইমেজিং করি, তাহলে 3D ইমেজিং করলে এই আর্কিওপটেরিক্স প্রাণীটাকে দেখতে অনেকটা এইরকম লাগবে। 3D ইমেজ হয় না, এই ফসিলটা দিয়ে আমরা যদি ইমেজিং বানাই যে কিরকম কি হতে পারতো বিভিন্ন বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করার পর, তাহলে আমরা এইরকম একটা ইমেজ পাচ্ছি। আর্কিওপটেরিক্স যদি বেঁচে থাকতো তাহলে এইরকম দেখতে হতো। এবার আর্কিওপটেরিক্স এর মধ্যে দুই ধরনের গোষ্ঠীর মধ্যে কি কি যোগসূত্র ছিল? যদি প্রথমে চলে আসি সরীসৃপ।
সরীসৃপের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম যে এদের যে চোয়াল ছিল সেই চোয়ালে কিন্তু সম আকৃতির দাঁত ছিল, যেমন এখানে লক্ষ্য করো, দেখতে পাচ্ছ দাঁত রয়েছে না চোয়ালের ভেতরে, এই যে চোয়ালের ভেতরে দাঁত আছে, তো তার মানে এটা কি হয়ে যাচ্ছে, কোনো পক্ষীর ক্ষেত্রে চোয়ালের ভেতরে দাঁত থাকে, বাড়িতে পাখি থাকলে দেখেছো চঞ্চুর ভেতরে দাঁত আছে, তার মানে এটা হয়ে গেল সরীসৃপের প্রথম বৈশিষ্ট্য। তারপরে চলে আসো, এদের যে অস্থিগুলো ছিল সেই অস্থিগুলো কিন্তু নিরেট প্রকৃতির ছিল, মানে আমাদের অস্থি বা সরীসৃপের অস্থি এগুলো সাধারণত নিরেট প্রকৃতির হয়, মানে ভারী হয়, এরা উড়ে বেড়ানোর মতো সেই রকম ক্যাপাসিটি রাখতে পারে না। তার ফলে কি হচ্ছে, তার ফলে এদের অস্থিগুলো নিরেট প্রকৃতির বা ফাঁপানো। এছাড়াও আমরা অগ্রপদের যে আঙুলগুলো ছিল, এই যে দেখো অগ্রপদের যে আঙুলগুলো ছিল সেই আঙুলে কিন্তু আমরা নখর দেখতে পাচ্ছিলাম বা নোক দেখতে পাচ্ছিলাম, যেগুলো সাধারণত একটা সরীসৃপ প্রাণীর বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু পড়ে। এরপরে চলে আসো, এই তিনটে পয়েন্ট সরীসৃপের মধ্যে পড়লেই এনাফ, ভেসে বেরিয়ে যাবে তোমরা। তারপরে চলে আসো পক্ষীর বৈশিষ্ট্য। পক্ষীর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে অগ্র যে পদটা ছিল সেই অগ্রপদটা পাখির ক্ষেত্রে ডানায় পরিণত হয়েছে, ঠিক একইভাবে আর্কিওপটেরিক্স এর ভেতরেও কিন্তু ডানাতেই রূপান্তরিত হয়েছে। তাহলে এটাও একটা বলতে পারি আমরা পক্ষীর বৈশিষ্ট্য। এবং তার সঙ্গে সঙ্গে আরো যেটা সোনায় সোহাগা বোনাস, সেটা কি, সেটা হলো পালকযুক্ত। শুধু অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়নি, এটা কিন্তু পালকযুক্ত ছিল, এটা হলো প্রথম। তারপরে চলে আসো করটি যে ছিল সেটা হলো পাখির মতো চঞ্চুযুক্ত, যেমন এই ছবিটায় আমরা যে দেখতে পাচ্ছি এদের যে মস্তিষ্কের যে করটি, সেই করটিতে এরকম একটা সামনের দিকে এরা একটা চঞ্চুর মতো গঠন তৈরি হয়েছে না, তার মানে কি, তার মানে এদের কিন্তু চঞ্চু ছিল, সেই জন্য পাখিরও যেহেতু চঞ্চু থাকে তাহলে আমরা বলতে পারি এটা হলো একটা পাখির বৈশিষ্ট্য। তারপরে চলে আসো, এদের যে অস্থিগুলো ছিল বা করটিটা ছিল, সেই করটিটা ছিল সাধারণত গোলাকার করটি, এবং এদের যে খুলির হাড়গুলো সেই খুলির হাড়গুলো ছিল কিন্তু দৃঢ় সঙ্গবদ্ধ। এখানে লক্ষ্য করো, একটাও ভাঙাচোরা হাড় দেখতে পাচ্ছ, সব কটা কম্প্যাক্ট হাড়, একে অপরের সঙ্গে কম্প্যাক্ট হয়ে রয়েছে, পুরো ফিউজড হয়ে থাকে পাখির যে মাথার খুলির হাড় চঞ্চুর সঙ্গে। তার ফলে এটাও কিন্তু হলো পাখির একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপরে চলে আসো পুচ্ছ, পাখির মতো পালকযুক্ত। এই যে দেখো আমরা দেখতেই পাচ্ছিলাম আগের ছবিতে, এই যে পুচ্ছ পাখির মতো না, এই যে লেজটা, এই যে লেজটা, এই লেজটা কি, এই লেজটা তো পাখির মতো পালকযুক্ত, তাহলে এটাও আমরা বলতে পারি যে এটাও কিন্তু একটা পাখির বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে। তাহলে আমরা কি জানলাম, আমরা জানলাম যে আর্কিওপটেরিক্স বলে যে পাখিটি রয়েছে সেটা কিন্তু হলো একটা মিসিং লিংক, যেটা সরীসৃপ এবং পক্ষীর মধ্যে সংযোগ রক্ষা করে, এবং সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে, কারণ এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো ছাড়া এই চ্যাপ্টারের ভেতরে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু আলাদা করে তার পাড়া হবে না ডিমের মতো, বা মহাজাগতিক কোনো উল্কাপিণ্ড এসেও পড়বে না যে নতুন করে কোনো কোশ্চেন আসবে। এই কোশ্চেন গুলোই ঘুরে ফিরে একই আসবে, আর কোনো চিন্তার ব্যাপার নেই। আমি যতটুকু পড়িয়ে দেবো চুপচাপ ভরসা করে এগিয়ে যাও, এর থেকে বাইরে আর কিচ্ছু আসবে না। আমি দাবি করে বুক ঠুকে বলতে পারি আমি প্রচুর 100 দিয়েছি, তোমাদেরও 100 তুলিয়ে দেবো, কোনো চিন্তার ব্যাপার নেই। কিন্তু আমি যেমন তোমাদের ডাইরেকশনে এগোতে বলছি সেই ডাইরেকশনে এগো, তোমাদেরকে নাম্বার তোলানোর ব্যাপারটা আমি দেখে নেবো, সম্পূর্ণ আমি দেখে নেবো, কিন্তু সিনসিয়ারলি তোমাদের পড়তে হবে। তোমরা যদি না পড়ো তাহলে তো আমি নাম্বার তো তোলাতে পারবো না। সেই জন্য যেরকম আমি ক্লাসগুলো দিচ্ছি ইন ডিটেলে কোথাও তোমরা পাবে না, সেই ক্লাসগুলোকে তোমরা ঝপাঝপ করে দেখে নাও, কোনো কিচ্ছু ডিউ রাখবে না, কোনো ব্যাকলগ রাখবে না, তাহলে দেখবে তোমাদের চুটকিতে অ্যান্সার হবে। এত আগে সিলেবাস শেষ করিয়ে দেবো যে তোমাদের চিন্তার শক্তির বাইরে, এই সামনের সপ্তাহেতেই সেকেন্ড সামেটিভের পুরো সিলেবাস আমি শেষ করিয়ে দেবো, সামান্য কিছু ছুটকো ছাটকা জিনিস বাকি থাকবে সেগুলোও শেষ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে কতটা তাড়াতাড়ি কতটা এফেক্টিভলি আমরা বুঝতে পারছি কতটা সহজে জিনিসগুলোকে পড়া যায়, কিন্তু আমরা পড়ি না কেন? কারণ ভাবি মুখস্থ করতে হবে, মুখস্থ করার ব্যাপারই নেই ভাই, এখানে কোনো মুখস্থ করার ব্যাপার নেই, এখানে জাস্ট আমাদের জিনিসগুলোকে বুঝতে হবে, কনসেপ্টটা নিতে হবে। আমি যেমন জল ভাতের মতো বুঝিয়ে দেবো, তোরা যদি একবার মাথায় ধৈর্য ধরে নিস কোনো দিন বেরোবে না, এটা আমার 100-র মধ্যে 200% গ্যারেন্টি তোদের কাছে, ওপেন, কোনো দিন ভুলতে পারবি না। এবং বারবার রিভাইজ একটু করতেই হবে, কারণ তোমাদের কাছে কনসেপ্টগুলো নতুন, কিন্তু কনসেপ্ট কোনোদিন তোমরা ভুলতে পারবে না, আমি যেমন ভাবে দেখিয়ে দেবো। এবং যদি কোনো সমস্যা হয় সবসময় ভিডিও তো অ্যাভেলেবেল রয়েছে, এটা তো কোনো পেড ব্যাচ নয়, সবসময় রয়েছে, সবসময় তোমরা ফ্রিতে পুরো কোয়ালিটি, এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটির জিনিস তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এতটাই। সবাই খুব ভালো করে পড়াশোনা করতে থাকো, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই করে কিন্তু লাইক সাবস্ক্রাইবটা করে দিও। তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, এটা আমাদের একটু দুঃখ লাগে দেখে। অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইবটা করে দিও, সেটাই কিন্তু তোমাদের থেকে পাওয়া আমাদের একমাত্র ভালোবাসা, এবং খাটার জন্য একটা ইন্সপিরেশন আমরা পাই।
সেই জন্য সবাই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। তাহলে আজকের মতো এতটাই থাকলো বাচ্চা পার্টি, তাহলে খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। আজকের মতো তাহলে টাটা।